Hello students. In today's lesson, we have Sea Fever of class 10. It is a poem by a famous British poet, John Masefield. John Masefield was a very good writer and poet. He was a traveler in his early life, and that reflects in his writing, in its poetry. The present poem, which is Sea Fever, has some reflections in another poem of Gerald Lewis Gord, that is The Wanderthirst. In that poem also we find the same thing has been dealt in a different manner, different approach. The theme of exploring world has been very much well described in this poem. আজকের পাঠে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সি ফিভার, জন মেসফিল্ডের লেখা। জন মেসফিল্ড হচ্ছেন একজন বিখ্যাত ব্রিটিশ কবি এবং লেখক। তিনি পোয়েট লরেটও ছিলেন একজন। তিনি তার নিজস্ব জীবনে একজন এক্সপ্লোরার ছিলেন, মানে যিনি ঘুরে বেড়াতে ভালোবাসতেন এবং সি ভয়েজ অনেক করেছেন, সমুদ্রযাত্রা অনেক করেছেন। সেই যে সমুদ্রযাত্রার যে তার সেই তাগিদটা, তার যে ইচ্ছাটা, সেটাই কবিতার মধ্যে খুব ভালোভাবে রিফ্লেক্টেড হয়েছে। তার প্রতিফলন পেয়েছি আমরা এই কবিতাটার মধ্য দিয়ে, জন মেসফিল্ডের এই কবিতাটার মধ্য দিয়ে। এখানে এই কবিতাটার সঙ্গে আরেকজন ব্রিটিশ কবি জেরাল্ড লুইস গৌড, তার একটা কবিতা দ্য ওয়ান্ডারথার্স্ট, যেখানেও এই ভ্রমণ তৃষ্ণা বা ভ্রমণের ইচ্ছাটার সম্বন্ধে একই রকম একটা তাগিদ লক্ষ্য করা গেছে। সেটার সঙ্গে এটা একটু কিছুটা সিমিলারিটি আছে, কিছুটা সাদৃশ্য আছে। তা এই কবিতাটা আমাদের সেই সত্যটাকে জাগিয়ে দেয়, যেটা which was a Victorian spirit of exploring new world, exploring new things, of the urge of seeing the unseen and knowing the unknown. আমাদের যে চিরন্তন একটা তৃষ্ণা ভ্রমণের প্রতি এবং অচেনাকে চেনার এবং অজানাকে জানার যে আমাদের একটা নেশা, একটা তাগিদ, সেই তাগিদটাকেই যেন প্রতিফলিত হতে দেখি এই কবিতাটার মধ্যে। দ্য সি ফিভার তাই জন্য আমাদের টেক্সটের একটা অন্যতম ইম্পর্ট্যান্ট পোয়েম, এবং আমরা এই পোয়েমটা এরপর লাইন টু লাইন সামারিতে যাব। পোয়েমটা চলে আসছে, পোয়েমটা সম্বন্ধে 2-4 লাইন বলা হলো। এবার সেইখানে একটা জিনিস আমরা চলে আসছি লাইন টু লাইন সামারির আগে, যে পোয়েমটার থিমটা কী। পোয়েমটার থিমটা হচ্ছে দ্য ইটার্নাল কোয়েস্ট, দ্য ইটার্নাল সার্চ ফর সিইং দ্য আনসিন অ্যান্ড নোয়িং দ্য আননোন। যে ইটার্নাল সার্চ আমরা টেনিসনের ইউলিসিস কবিতাতে পেয়েছিলাম, লর্ড আলফ্রেড টেনিসনের ইউলিসিস কবিতাটাতে আমরা যেরকম পেয়েছিলাম, যেখানে ইউলিসিস, যে কিনা কবিতাটির হিরো, সে বলছেন আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। আমি জীবনটাকে একদম শেষ মুহূর্ত পর্যন্ত উপভোগ করতে চাই, এবং আমি চাই যেখানে পৃথিবীর সীমানা শেষ, সেই সীমানা পর্যন্ত ট্রাভেল করতে। ঠিক এই রকম একটা ভিক্টোরিয়ান স্পিরিট, যেহেতু তিনিও ভিক্টোরিয়ান পোয়েট, জন মেসফিল্ড, তার ডেটস থেকেই আমরা বুঝতে পারবো 1878 to 1967, তার মধ্যে ভিক্টোরিয়ান, লেট ভিক্টোরিয়ান একটা ব্যাপার আছেই। সেই ভিক্টোরিয়ান রিফ্লেকশনটাই আমরা এই কবিতার মধ্যেও যেন পাবো, এবং সেই জন্য আমরা সেই জিনিসটাই এখানে বোঝানো হয়েছে। নামটাও খুব ইন্টারেস্টিং, সি ফিভার। সি মানে হচ্ছে সমুদ্র, আমরা সবাই জানি। হোয়াই ফিভার? ফিভার কেন? জ্বর কেন? জ্বর হচ্ছে কোনো বডি টেম্পারেচার বেড়ে যাওয়া বা কোনো ইনফ্লামেশন, এখানে না। এখানে জ্বর বলতে বোঝানো হয়েছে
একটা ঝোঁক, একটা নেশা, একটা তাগিদ, অন্তরের তাগিদ। জ্বর বলতে এখানে কবি সেটাই বলেছে। হিজ আর্নেস্ট ডিজায়ার টু এক্সপ্লোর নিউ ল্যান্ডস অ্যান্ড টু go around the globe in search of new world has been reflected in this poem. এই কবিতাটাতে সেই জিনিসটারই একটা প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। এবার আমরা চলে আসছি কবিতাটির লাইন টু লাইন সামারিতে। I must go down to the seas again, to the lonely sea and the sky. আমি সেই সমুদ্রে যেতে চাই, আবার যেতে চাই, সেই নিঃসঙ্গ সমুদ্র এবং সেই নিঃসঙ্গ আকাশ যেন আমায় হাতছানি দিয়ে ডাকছে। কবি বলছেন, and all I ask is a tall ship and a star to steer her by. All he asks, তার শুধুমাত্র একটা জিনিস দরকার, a tall ship, that means a robust ship. He must have a robust ship, strong one, to go for a sea voyage. সমুদ্র যেতে গেলে একটা খুব শক্তপোক্ত জাহাজ ছাড়া যাওয়া যায় না, ঠিক সেরকম একটা শক্তপোক্ত জাহাজ, লম্বা জাহাজ তার দরকার। আর স্টার টু স্টিয়ার হার বাই। আমরা স্টার বলতে অনেক স্টারকেই বোঝাই, যে কোনো স্টারকেই বোঝাই, কিন্তু হিয়ার দ্য স্টার ইজ নট এনি মেয়ার স্টার, ইট ইজ দ্য পোল স্টার, যেটাকে আমরা বলে থাকি ধ্রুবতারা। আমরা খুব ভালো করেই জানি যখন সেক্সট্যান্ট যন্ত্র আবিষ্কার হয়েছে বা হয়নি, ঠিক সেই সময় থেকেই মানুষ ধ্রুবতারার উন্নতি কোণ অনুযায়ী তারা অক্ষাংশ নির্ণয় করত এবং সেই অনুযায়ী স্থানের অক্ষাংশ নির্ণয় করা চলতো। তো সেই জন্য যদি স্টারটাকে তারা ঠিকঠাক মতো মাথায় রাখতে পারে, তাহলে তারা সেই ওয়ার্ল্ডটাকে আবার সেই অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড তারা ঘুরে চলে আসতে পারবে। সেই জন্যই বলছে স্টারটা ঠিকঠাক থাকা দরকার। ধ্রুবতারাটা আমার যদি মাথার উপর থাকে, তাহলে সেই স্টারটাকে আমি একদম ক্যালকুলেট করে সারা ওয়ার্ল্ডটা পাড়ি দিতে চাই। অ্যান্ড দ্য হুইলস কিক অ্যান্ড দ্য উইন্ড সং অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং। তা কী চাইছে? হুইলস কিক। আমরা জানি জাহাজ হোক বা যে কোনো ভেহিকেল হোক, তাতে হুইল অবশ্যই দরকার। হুইল ইজ এসেনশিয়াল পার্ট অফ এনি ভেহিকেল। যে কোনো ভেহিকেলে, যে কোনো যানবাহনেরই চাকা দরকার। সেই চাকাটা যেই ঘোড়া, হুইলস কিক মানে হচ্ছে স্টার্টিং অফ দ্য ইঞ্জিনটা স্টার্ট করার জন্য বা চাকাটা ঘোরার সঙ্গে সঙ্গে সেই মোশনটা স্টার্ট হয়ে গেল যে জাহাজটা চলছে। অ্যান্ড দ্য উইন্ড সং মানে বাতাসের সঙ্গীত। বাতাসের সঙ্গীত বলতে বাতাসটা খুব ভালো বইতে হবে, বিকজ ইন দোজ ডেজ মেকানাইজড শিপস ওয়ার নট সো পপুলার। তখন মানুষ ইউজ শিপস উইথ সেইলস, লার্জ সেইলস অন দেম, যেগুলো আমরা আরও অনেক আমেরিকান নভেলসে পেয়েছি, অনেক ব্রিটিশ নভেলস বা পোয়েমসে পেয়েছি, যে তখনকার শিপসগুলো ওয়ার লার্জলি ড্রন অন উইন্ড, বাতাসের দ্বারাই সেগুলো তাড়িত হয়ে যেত। তো সেই জন্য বলছে যে হোয়াইট সেলস শেকিং, হোয়াইট সেল, দ্য সেল ওয়াজ হোয়াইট অ্যান্ড ইটস শেকিং, দ্যাট মিন্স দ্য ভেরি বেনেভলেন্ট উইন্ড ইজ ব্লোয়িং, খুব ভালো বাতাস বইছে, অ্যান্ড দ্যাট ইজ very good for the ship journey, for the sea voyage. And a grey mist on sea's face and a grey dawn breaking. Grey mist cannot be of any color, but as in the morning time everything looks very foggy, very greyish. That's why he mentions that the grey mist and grey dawn breaking. Grey dawn means at the dawn time, সকালবেলায়, we see that there is some sort of mist, some sort of fog, this kind of things. That's why the morning is called grey morning. I must go down to the seas again for the call of the riding tide. এই যে আমরা প্রত্যেকটা কবিতায় কিছু নতুন স্টাইলিস্টিক্স পাই, তার এখানেও আমরা সেটা পাচ্ছি। এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে রিপিটেশন অন দ্য সেম লাইন অ্যাট দ্য বিগিনিং অফ এভরি স্টান্সা। 3টে স্টান্সা পাচ্ছি আমরা, 4 lines ইচ,
দ্য সেকেন্ড স্ট্যান্জাটাও স্টার্ট হচ্ছে সেই সেম লাইনটা দিয়ে, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেইন। ফার্স্টের যে পার্টটা সেই পার্টটা একই, সেই পার্টটা এক হওয়ার কথা কি, এটাকে ইংলিশে একটা স্পেসিফিক ফিগার স্পিচ বলে, এটাকে বলা হয় রিফ্রেইন, রিপিটিশন অফ দ্য সেম লাইন অ্যাট দ্য বিগিনিং অফ এভরি সেন্টেন্স, এভরি স্টান্সাস। তো ঠিক সেই রিফ্রেইনটা পাচ্ছি আমরা। কেন এটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে ফর দ্য সেক অফ এমফ্যাসিস, তার যে যাওয়ার জন্য তার যে চরম অ্যান্টিসিপেশন, দ্যাট হ্যাজ বিন এমফ্যাসাইজড থ্রু দিস লাইন। ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, because the running tide is calling him. The natural phenomena are calling him, are driving him crazy to go out on a sea voyage. প্রকৃতির যে সমস্ত শক্তিগুলো আছে, প্রকৃতির যে সমস্ত এজেন্টসগুলো আছে, তারা তাকে ডাকছে, রাদার তাকে আহ্বান করছে যে তুমি তাড়াতাড়ি আসো, আমাদের কোলে চলে এসো। কারণ এবং এই কলটা সে আর অগ্রাহ্য করতে পারছে না। is a wild call and clear call that may not be denied. সেই একই কথা আমরা যেটা ওয়ান্ডার থার্স্টেও পেয়েছিলাম, যে সেই সব ন্যাচারাল অ্যাসপেক্টসগুলো, ন্যাচারাল ফেনোমেনাগুলো তাকে ডাকছিল যেন, ঠিক সেরকমভাবে এইখানেও আমরা পাচ্ছি দ্য ওয়াইল্ড কল। ওয়াইল্ড কল মানে হচ্ছে একটা বন্য ডাক, একটা বুনো ডাক, যে বুনো ডাকটা, সেই বাঁধনহারা সেই উচ্ছ্বাসটা, সেই ডাকটা, সেটাকে আর নস্যাৎ করা যায় না, সেই ডাকে সাড়া দিতেই হয়। দ্যাটস ওয়াই হি হ্যাজ টু গো। অ্যান্ড অল আই আস্ক ইজ এ উইন্ডি ডে উইথ হোয়াইট ক্লাউডস ফ্লাইং। সাদা মেঘ উড়ে বেড়াবে এইরকম একটা দিন। অ্যান্ড উইন্ডি ডে, হি ইজ ভেরি স্পেসিফিক্যালি mentioning time and again about a windy day, because in those days, I mentioned earlier, in those days there has to be a very good wind for sailing. That's why he is asking for a windy day and white clouds. That means no inclement weather, no storms, no black clouds, no inclement weather, no overcast conditions, কোনো রকম ঝড় ঝঞ্ঝা বিপদসংকুল ওয়েদার কিচ্ছু না। and the flung spray and the blown spume and the seagulls flying. এবং এই সঙ্গে সঙ্গে সে আরও কতগুলো জিনিস এখানে খুব চাইছে। সেই জিনিসগুলো কি কি? একটা হচ্ছে ফ্রস্ট ফ্রি সূক্ষ্ম জলের একটা অবস্থা, ফোমসগুলো চাইছে স্পিউমের মধ্য দিয়ে, একটা ফ্লাং স্পিউমস পাচ্ছি আমরা। ফ্লাং মানে হচ্ছে থ্রোন অফ, মানে ছুঁড়ে ফেলা, সেই রকম জিনিস সে চাইছে। অ্যান্ড ব্লোন স্পিউম অ্যান্ড দ্য সিগাল স্কাই। সিগাল মানে যেটা আমাদের বাংলায় খুব বিখ্যাত একটি পাখি, শঙ্খচিল। নির্মল আকাশে, নির্মল বাতাসে শঙ্খচিল উড়ে যায়, তা ঠিক সেরকম শঙ্খচিলের উড়ে যাওয়ার মতো একটা কন্ডিশন। দ্যাট মিন্স আ ভেরি গুড ওয়েদার হি ইজ আস্কিং ফর হিজ নিউ ভয়েজ, নিউ সি ভয়েজ। তা এই গেল সেকেন্ড স্টান্সা। নাও মুভ অন টু দ্য থার্ড স্টান্সা। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেইন। আবার সেই রিফ্রেইনটা আমরা পাচ্ছি, যে তার যাবার ইচ্ছাটা, ব্যগ্রতাটা ব্যক্ত করছে যেটা দিয়ে। টু দ্য ভেগ্রেন্ট জিপসি লাইফ, ভীষণ ইম্পর্টেন্ট টার্ম একটা, অ্যান্ড হ্যাজ অফেন বিন আস্কড কোয়েশ্চেন ফ্রম দিস পার্ট। টু দ্য ভেগ্রেন্ট জিপসি লাইফ। ভেগ্রেন্ট মিন্স লাইফ অফ ভ্যাগাবন্ড, ঘুরে বেড়ানো, ভবঘুরে জীবন। জিপসি লাইফ, জিপসিসটা হচ্ছে এটা ইস্ট এশিয়ান এক ধরনের, আমরা জানি ইস্ট এশিয়ান এক ধরনের মাইগ্রেন্ট পিপল ছিল, যারা ফ্রম ওয়ান প্লেস টু আনাদার তারা ঘুরে বেড়াতো, যাযাবর বৃত্তি করতো, ফর দ্য সেক অফ দেয়ার কমফর্ট, ফর দ্য সেক অফ দেয়ার ফুড, দেয়ার হ্যাবিট্যাট অ্যান্ড নিডস। তাগুলোর জন্য তারা সারাদিন ঘুরে বেড়াতো এক জায়গা থেকে অন্য জায়গায়, এক জায়গা থেকে অন্য জায়গায়। সেই যাযাবর জীবন সে এটা চাইছে, কোন একটা নির্দিষ্ট জায়গায় বাঁধনহীন শেকেলড লাইফ হি ইজ নট আস্কিং। কারণ কোনো মুক্ত মনা মানুষ কোনো একটা নির্দিষ্ট জায়গায় আবদ্ধ হয়ে সারা জীবন থাকতে চায় না। দ্যাট পোয়েট ইজ আস্কিং ফর দ্যাট কাইন্ড অফ এ লাইফ। তা যদি কোয়েশ্চেন আসে যে হোয়াট ডাজ ডিপসি লাইফ মিনস, দ্য লাইফ অফ মোশন, লাইফ অফ অ্যাডভেঞ্চার, লাইফ অফ এক্সপ্লোরিং নিউ ওয়ার্ল্ডস, এটা আসবে। যে গতির জীবন, ঘুরে বেড়ানোর জীবন এবং নতুন নতুন
জিনিস, অজানাকে জানার, অচেনাকে চেনার একটা তাগিদ, সেটাই জিপসি লাইফকে রেফার করছে। টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য ওয়েলস ওয়ে ওয়ার দ্য উইন্ডস লাইক এ হুইটেড নাইফ। গার্লস ওয়ে মানে সিগাল, আগেই মেনশন পেয়েছি। গার্লস ওয়ে মানে সিগাল ক্যান ফ্লাই টু ভেরি লং ডিস্টেন্স, অনেক দূর তারা উড়ে বেড়াতে পারে। নেক্সট হচ্ছে ওয়েলস ওয়ে। ওয়েলস ওয়ে ওয়াই? এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টার্ম। ওয়েলস ওয়ে ইম্পর্ট্যান্ট বিকজ whales are so large in size that they cannot reside in shallow waters. So there has to be deep water for their residence. So they rests or resides in deep water. So the poet wants to go deep down the seas and as well as to the deepest point like we find in ইউলিসিস। ইউলিসিসে যেরকম পেয়েছিলাম যে যেখানে স্টার্সগুলো তাদের শুটসগুলো শেষ করছে, বা যেখানে ওয়ার্ল্ডটা শেষ হয়েছে মনে হচ্ছে, সেই অ্যাপারেন্টলি সেই রেনিং হেইটস, ঠিক সেই রকম জায়গায় কবি যেতে চেয়েছিলেন। টেনিসন তার হিরো ইউলিসিস যেতে চেয়েছিল। ঠিক একই রকমভাবে এখানেও দ্য পোয়েট ইজ ওয়ান ভেরি মাচ ইগার টু গো টু দ্যাট প্লেস। The wind's like a whetted knife, where the wind is so powerful, where the wind is so razor smooth, so razor blade like wind. That is why he is mentioning whetted knife. Whetted means the knife that may cut in very short time, very sharp blade of knife. Very sharp wind is blowing and he wants to go to the place where the wind is blowing very sharply, very fiercely. And all I ask is a merry yearn. The poet asks only one thing in this stanza, a merry yearn. Merry yearn means, merry means of enjoyment, very amorous thing, and yearn means a story of pleasure, a story of joy, joyful story from a laughing fellow rover. The poet is a free-spirited person, and free-spirited persons are never going to worry for their lives. So he wants his friend, fellow rover, who is also rowing with him, must be very jolly, very laughing at every moment of life, and to extract every enjoyment from the life. So he wants a friend who is very much fellow rover and who is very much jolly, and he must tell him a story so that the boredom of the journey cannot make him very frustrated. এইরকম একটা লং জার্নি যেতে গেলে একটা বোরডম চলে আসে, একটা ফ্রাস্ট্রেশন চলে আসে, সেটা যেন না আসে, সেই রকম একটা ভালো রোভার, একটা ভালো সহ নাবিক সে চাইছে। অ্যান্ড কোয়াইট স্লিপ অ্যান্ড সুইট ড্রিম ওয়েন দ্য লং ট্রিক্স ওভার। এখানে একটু ট্রিকি ব্যাপার আছে। এখানে কবি শুধুমাত্র যে অ্যাপারেন্ট একটা কথা বলেছেন সেটা না, এর ভেতরে একটা ডিপার মিনিংও আছে, ইনার মিনিংও আছে। কেন হচ্ছে কোয়াইট স্লিপ, সারাদিন জার্নির শেষে তার একটা খুব সুন্দর নিশ্চিন্ত নিদ্রার প্রয়োজন, যখন এই সব দিনের সারাদিনের যে অভিযানটা আছে এই অভিযান শেষ হওয়ার পর। দিস হ্যাজ সাম সিম্বলিক্যালি ওভারটোনস, এর একটা কিছু সাংকেতিক অর্থ আছে। সেই সাংকেতিক অর্থটা কি? সাংকেতিক অর্থটা হচ্ছে দ্য পোয়েট ওয়ান্টস টু ডাই পিসফুলি আফটার কমপ্লিশন অফ হিজ লং ভয়েজেস। তার সারা জীবনের যে এই চূড়ান্ত ভালো ঘুরে বেড়ানো, তার লাইফটাকে এনজয়মেন্ট করার পর তিনি একটা শান্তির নিদ্রা চেয়েছেন। লং ট্রেক, দ্যাটস ওয়াই অ্যাপ্লাইজ টু দ্য রেস্ট, দ্যাট ইজ দ্য ইটার্নাল রেস্ট. Eternal rest means death. When the long trek, that means the day's work, the journeys of life has come to an end, the poet wants to live a peaceful life, and at last he wants to die very peacefully. That has been mentioned in the poem. তা এইভাবে আস্তে আস্তে কবিতাটার শেষ পার্টে এসে আমরা বুঝতে পারলাম যে কবি
তার সারাটা জীবন কীভাবে কাটাতে চান, সারাদিন তিনি তার ঘুরে বেড়ানোর মধ্যে দিয়ে কাটাতে চান অ্যান্ড এক্সপ্লোরেশনের মধ্যে দিয়ে কাটাতে চান, এবং শেষ জীবনটায় যখন তার নিঃশ্বাস পড়বে তার একটা আর্তি যে শেষ নিঃশ্বাসটা যেন তার এইরকম একটাভাবে পড়ে যে এই পুরো জার্নি শেষে তার মৃত্যু নেমে আসে নিঃশব্দে, ছায়ার মতো। তা এই হচ্ছে দ্য সি ফিভারের সামারি। আশা করি কবিতাটি বোঝাতে পেরেছি, তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, আর এই রকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। নমস্কার, ধন্যবাদ।